আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি আল আভি জাহান এবং আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে কমপক্ষে 10 জনের মৃত্যু, বিধ্বস্ত 1.5 লাখ ঘরবাড়ি, উপকূলে বিদ্যুৎহীন 1.5 কোটিরও বেশি গ্রাহক। ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার পর্যন্ত প্রায় সারা দেশে ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসের পূর্বাভাস, পার্বত্য অঞ্চলে ভূমিধসের আশঙ্কা। ভারী বর্ষণে রাজধানী ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, পরিবহন সংকট ও বাড়তি ভাড়ার চাপে ভোগান্তিতে নগরবাসী। এবং উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে মার্কিন ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী, সম্ভাবনাময় খাতে বিনিয়োগের আহ্বান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। ঘূর্ণিঝড় রিমালে ব্যাপক তাণ্ডবে বিভিন্ন জেলায় এ পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে উপকূলে 1.5 কোটিরও বেশি গ্রাহক, বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, উপড়ে গেছে গাছপালা, ভেসে গেছে অনেক পুকুর ও ঘেরের মাছ। মোংলা, পায়রা, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অনেক স্থানে উপকূল রক্ষা বাঁধ ভেঙে গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে উপকূলের অন্তত 1 কোটি গ্রাহক, বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, উপড়ে গেছে গাছপালা, ভেসে গেছে বহু পুকুর ও ঘেরের মাছ। রিমালের প্রভাবে পটুয়াখালীতে জলোচ্ছ্বাস ও ঘরচাপায় 3 জনের মৃত্যু হয়েছে। পটুয়াখালীতে জলোচ্ছ্বাসে শতাধিক গ্রাম ও কক্সবাজারের জোয়ারে 15টি গ্রাম প্লাবিত হয়েছে। চট্টগ্রামে বাইজিদ থানা এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে হৃদয় নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বরিশাল দেয়াল ধসে 2 জন, ভোলায় আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে 3 জন, চট্টগ্রামে 1 জন ও সাতক্ষীরায় আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় 1 জনের মৃত্যু হয়। মংলা সমুদ্র বন্দরের কাছে ট্রলারটবিতে নিখোঁজ রয়েছে 2 জন। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার 11টি ইউনিয়ন প্লাবিত হয়ে 50,000 মানুষ পানিবন্দী হয়েছে। নিঝুম দ্বীপের 9টি ওয়ার্ডের প্রধান সড়ক ও বাজারগুলো প্লাবিত। মসজিদে মুসল্লি যাকে পাইতেছে না, যেহেতু মসজিদে পানি ঢুকে গেছে, কিন্তু কালকে থেকে আজকে আরো ভয়াবহ অবস্থা। আমি 8-10 দিন বেড়ে গেছে, আমাদের ঘর বাড়ি বেড়ে ফিরে সব বেড়ে হয়ে গেছে। আমরা পয়সা মারা মাথা করে কোনো খাই নাই। ঘর বাড়ি যে রাখবো, আগে যে আপনার এক সাইডে দাঁড়াইবে এই সুযোগও নাই। মানুষজন বাচ্চাকে রান্দি খাইবো এই সুযোগও নাই। যেরকম বাতাস, এরকম তুফান, এরকম জোয়ার, এরকম নদী ভাঙতেছে, সব যুগে মিলে মানুষ অনেক কষ্টতে আসে ভাই। 17 ঘন্টা বন্ধ থাকার পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ভোর 5টা থেকে চালু হয়েছে। পাশাপাশি বন্দরের কার্যক্রমও চালু হয়েছে। পাহাড় ধসের আশঙ্কায় বসবাসকারীদের পাহাড় থেকে সরিয়ে আনার কার্যক্রম চালাচ্ছে স্থানীয় প্রশাসন। রাজীব আহমেদ, চ্যানেল আই। ঘূর্ণিঝড় রিমালে 6 জেলায় 10 জনের মৃত্যুর তথ্য দিয়েছে সরকার। উপকূলীয় এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছেন 37,58,000 মানুষ। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে 1.5 লাখ বাড়িঘর। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে দেশের বিস্তীর্ণ এলাকায়। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড় রিমাল বিদায় নিলেও ক্ষয়ক্ষতির ছাপ রেখে গেছে দেশের বিস্তীর্ণ এলাকায়, যার প্রভাবে মঙ্গলবারও দেশ জুড়ে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি থাকবে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী প্রাণহানি ছাড়াও দেশের 19 জেলায় ফসল, বাড়িঘর ও গবাদি পশুর ব্যাপক ক্ষতি হয়েছে। 35,000 বাড়ি সম্পূর্ণভাবে এবং 1,14,000 বাড়ি আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে। ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী জানান, এবার অন্যান্য দুর্যোগের তুলনায়
ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। ক্ষতিগ্রস্ত উপজেলার সংখ্যা 160টি এবং ইউনিয়ন ও পৌরসভার সংখ্যা 914টি। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 37,58,096 জন। প্রতিমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্তদের জন্য 6,85,00,000 টাকা দিয়েছে সরকার। যারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সাহায্য দিতে পরিকল্পনা নেওয়া হচ্ছে। আমরা তো সব মন্ত্রণালয় মিলিয়ে জন্য কাজ করতেছি। এখানে আমার মন্ত্রণালয় কাজ করবে, এখানে মাননীয় প্রধানমন্ত্রী এখানে অফিস থেকে ঘর বাড়ি করার খামার বাড়ি আছে। এটা আমরা সমন্বিতভাবে এটা নিয়ে আমরা কাজ করতেছি। এটা আমরা তো অবশ্যই এই ক্ষয়ক্ষতি নিয়েও আমরা সব মন্ত্রণালয়ে এটা বসবো যে কীভাবে এই সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষকে কিভাবে আমরা সমন্বিতভাবে অ্যাড্রেস করতে পারি, এই কাজটা আমরা যৌথভাবে আমরা ব্যবস্থা নিই। ঘূর্ণিঝড়ের কারণে অন্তত 1,32,000 গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। প্রবল ঘূর্ণিঝড় রিমাল সোমবার ভোরে বাংলাদেশের খেপুপাড়ার পায়রা এবং পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড দিয়ে উপকূল অতিক্রম করে এখন গভীর স্থলনিম্নচাপ হিসেবে উত্তর পূর্ব দিকে এগুচ্ছে। আবহাওয়া অফিস বলছে, রিমাল বিধ্বংসীর দিক দিয়ে মাঝারি মানের। এর প্রভাব ছিল মূলত ভারী বৃষ্টি এবং জলোচ্ছ্বাসে। বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হয়ে গভীর স্থল নিম্নচাপটি সিলেট অঞ্চল দিয়ে মঙ্গলবার দুপুরের পর স্থল লঘুচাপ হয়ে পরবর্তীতে বিলীন হবে। জানাতুল বাকিয়া কেকার রিপোর্ট। প্রবল ঘূর্ণিঝড় রিমাল সোমবার ভোরে বাংলাদেশ উপকূল অতিক্রম করে। এর আগে রোববার রাত 9:45 থেকে ঘূর্ণিঝড়টির কেন্দ্রভাগ বা মূল শরীর বাংলাদেশের মোংলার কাছে ভারতের পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড উপকূল দিয়ে পটুয়াখালীর খেপুপাড়া দিয়ে উপকূল অতিক্রম শুরু করেছিল। প্রবল ঘূর্ণিঝড়টি উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টির সাথে বাতাসের তাণ্ডব চালিয়েছে। প্রবল বৃষ্টির তোড়ের সাথে ঝোড়ো দমকা বাতাস নিয়ে সোমবার সকাল 10টার দিকে গভীর স্থল নিম্নচাপ হিসেবে যশোর অঞ্চলে অবস্থান করছিল। গভীর স্থল নিম্নচাপটি আরও বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হয়ে দেশের উত্তর পূর্ব অংশের ফরিদপুর, মানিকগঞ্জ এবং ঢাকা হয়ে সিলেট অঞ্চলে গিয়ে আগামীকাল দুপুরের পর স্থল লঘুচাপে পরিণত হয়ে পরবর্তীতে বিলীন হবে বলছেন আবহাওয়াবিদরা। চট্টগ্রামের যে 9 নম্বর মহাবিপদ সংকেত ছিল সেটা নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। পায়রা এবং মংলায় সেইটা 10-এর পরিবর্তে আমরা সেখানেও 3 নম্বর, অর্থাৎ 4টা পোর্টই এখন 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। প্রবল ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে উপকূলীয় অঞ্চল সহ সারা দেশে বৃষ্টি হচ্ছে। এটা মাঝারি ধরনের সাইক্লোন আগেই বলেছি এবং এটা পর্যাপ্ত বৃষ্টি হবে, তার সাথে জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা আছে। ঢাকা সহ সারা দেশে আজকে হেভি টু ভেরি হেভি বৃষ্টি হবে এবং আগামীকাল বৃষ্টি কমে যাবে। প্রবল ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে রাজধানী ছাড়াও উপকূলীয় অঞ্চল সহ সারা দেশে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বর্ষণের কারণে ভূমিধসের আশঙ্কাও করছে আবহাওয়া অফিস। জানাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে নগরবাসী। পরিবহন সংকট এবং বেশি ভাড়ার চাপে পড়েন রাজধানীবাসী। কিছু কিছু এলাকার সড়কে হাঁটু পানি জমে থাকায় গন্তব্যে পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হন নাগরিকরা। রাজধানী ঘুরে ইফতেখার উদ্দিনের রিপোর্ট। তীব্র বাতাস ও অতিবৃষ্টিতে নাকাল রাজধানীবাসী। রাজধানীতে সারাদিনে 125 মিলিমিটার বৃষ্টি হয়েছে। মৌচাক, মালিবাগ, মতিঝিল, বনানী এলাকায় ছিল জলাবদ্ধতা। 15 বছর যাবৎ এই জলাবদ্ধতা আছে এবং এটার কোনো সুষ্ঠু সমাধান নাই, সুরাহা নাই। মানুষজন বলতেছে যে ঠিক হবে, কিন্তু জীবনও ঠিক হইতেছে না।
এরকমই চলতেছে। এখানে যাতায়াতে অনেক কষ্ট হয়, কিন্তু আমরা মজা করছি। অনেক সমস্যা হয়, অনেক কষ্ট হয়, আমাদের মসজিদে নামাজ যেতে আসতে কষ্ট হয়, যেতে কষ্ট হয়, গাড়ি ঘোড়া চালাতে যাইতে কষ্ট হয়। কিছু সময় মেট্রো রেল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। আপনি দেখতে পাচ্ছেন যে এরকম পরিমাণ পানি জমে আছে, তারপরও যে আমাদের অফিসের কাজে বিভিন্ন জায়গায় মুভমেন্ট করতে হয়, যেরকম মতিঝিল বলেন, ফার্মগেট বলেন, কারণ বাজার বলেন, এগুলোতে যেতে পারতেছি না, কারণ মেট্রো রেল কিন্তু আজকে থেমে থেমে চলছে বা কিছুক্ষণ সময় বন্ধ ছিল। রাস্তাঘাটে যে পানি মেট্রো রেল খোলা থাকলে তো মানুষের উপকার হইতো, মেট্রো গেলে মানুষ যাইতে পারতো। বৃষ্টির কারণে রাজধানীর মিরপুর, শেওড়াপাড়া ও কাজীপাড়া এলাকার প্রধান সড়কে পানি জমায় ভোগান্তিতে পড়েছেন অনেকেই। ঘূর্ণিঝড় রেমেলের প্রভাবে ক্ষতিগ্রস্ত উপকূলবাসী, অন্যদিকে অতিবৃষ্টির জলাবদ্ধতায় নাকাল রাজধানীর নগরবাসী। অচিরেই এই সমস্যার সমাধান চান নাগরিকরা। শেওড়াপাড়া থেকে ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। টানা বর্ষণে পানিতে ডুবে গেছে চট্টগ্রাম শহরের অধিকাংশ এলাকা। অনেক বাসায় পানি ঢুকে আসবাবপত্র ভাসছে, বন্ধ রয়েছে রান্নাবান্না, বিঘ্নিত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। এদিকে ভারী বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে লোকজনকে। চৌধুরী ফরিদের তথ্য ও ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রোববার মধ্যরাত থেকে চট্টগ্রামে শুরু হয়েছে ভারী বৃষ্টি। সোমবার বিকেল ৩টা পর্যন্ত ২৪ ঘন্টায় রেকর্ড করা হয়েছে ২৪১.৪ মিলিমিটার বৃষ্টিপাতের। এতে নগরীর অধিকাংশ প্রধান সড়ক সহ মুরাদপুর, ২ নম্বর গেট, ওয়াসার মোড়, কাপাসগোলা, বদ্দারহাট, বাদুরতলা, চকবাজার, মেহেদিবাগ, সিডিয়া কলোনি, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা এবং হালি শহর সহ অধিকাংশ এলাকা তলিয়ে যায়। অনেক কষ্ট, সেটা বলার বাইরে। আমি খুব অসুস্থ, তারপরেও অফিসে যাচ্ছি। শুধু দীর্ঘদিন আমাদেরকে শুধু আশ্বাস করে যায় জলাবদ্ধতা নিরসন করবে, জলাবদ্ধতা নিরসন করবে। আমরা অনেক কষ্ট পাইতেছি, আমরা যাইতে পারতেছি না। আমাদের জীবনটা খুব কষ্টের ভাইয়া। সকাল ৬টার সময় বের হয়েছি, এখনো পর্যন্ত কোনো ১০ টাকা কমায় কোনো নমুনা লাগাল পাইনি। অফিস যাতায়াতের সময় বা বাসায় যাওয়ার সময়, আসার সময় যে এত পরিমাণের কষ্ট, কোমর পর্যন্ত পানি। ৩০ বছর পর্যন্ত দেখতেছি এই পানির জলবদ্ধতা কোনো নিরসন হচ্ছে না। আমরা সরকারের কাছে জোর আবেদন করতেছি, আমাদের এই দুর্দশা থেকে মুক্তি চাই। এর মধ্যেই তৈরি হয়েছে পাহাড় ধসের ঝুঁকি। হুমকিতে ২৬টি ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাস করা ৫০,০০০-এর অধিক মানুষ। এমন পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে জেলা প্রশাসন। ভারী বর্ষণ হলে পাহাড় ধস হতে পারে। হাজার হাজার কিন্তু ঘরবাড়ি এবং এখানে কিন্তু হাজার হাজার মানুষ বসবাস করছে। এগুলো যখন আমরা সরিয়ে নিয়ে যাই, তারপর ফেন্সিং না করার কারণে আবারও একদিন পর দুদিন পর কিন্তু আবারও অবৈধ দখলদাররা আবার ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা শুরু করে। তো এটি একটি সামষ্টিক একটি ব্যাপার, এখানে সবাইকে একসাথে কাজ করতে হবে। প্রবল ঘূর্ণিঝড় রিমালের আঘাতে দেশের উপকূলীয় ৬ জেলায় অন্তত ১০ জনের মৃত্যুসহ উপকূলীয় জেলাগুলোতে বিধ্বস্ত হয়েছে ৩৫,০০০-এর বেশি ঘরবাড়ি। মোশাহিদ রনি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগের আহ্বান জানান। নীলাদ্রি শেখরের রিপোর্ট। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশব্যাপী ১০০ অর্থনৈতিক অঞ্চল নির্মাণের পাশাপাশি সড়ক, নৌ, রেল ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড, একাধিক মেগা প্রকল্প নির্মাণ সহ ব্যবসা বাণিজ্যের সকল অনুষঙ্গে দেশ হাঁটছে উন্নতির পথে। নতুন নতুন বিনিয়োগ সে পথকে আরও ত্বরান্বিত করবে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের নির্বাহী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী আশা ব্যক্ত করলেন, মার্কিন ব্যবসায়ীরা যেন এদেশে বিনিয়োগ করে উন্নয়নের সঙ্গী হয়। We aspire to become a smart nation by 2041. Here we need your support in increasing our global competitiveness and expanding our export base. I also call on you to remain with us as partner in our journey to a developed, prosperous and smart Bangladesh by 2041. ১০০ অর্থনৈতিক অঞ্চল নির্মাণের প্রসঙ্গ এনে কোন কোন ক্ষেত্রে মার্কিন ব্যবসায়ীরা বিনিয়োগ করলে লাভবান হবেন
তাও তুলে ধরেন সরকার প্রধান। Our focus is now to promote economic and commercial relations with not only regional but also global partners, including the United States. The United States would become our long-term partner in achieving our development goals through trade, investment, and technology transfer, and by creating a smooth and predictable supply chain for mutual benefit. I invite you to invest in our many vibrant and high potential sectors such as renewable energy, shipbuilding, automobiles, pharmaceuticals, light and heavy machineries, chemical fertilizers, ICT, marine resources, and medical equipments, handicrafts, among others. আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ যে রোল মডেল সে কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। এবারে প্রাক বাজেট 2024-25। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ইমিরিটাস অধ্যাপক ডক্টর আতিউর রহমান বলেছেন, আগামী বাজেটে প্রকৃতি খাত রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। রাজধানীতে এক সেমিনারে তিনি একথা বলেন। সেমিনারের প্রতিপাদ্য ছিল জাতীয় বাজেটে নবায়নযোগ্য শক্তি খাতের বিকাশে সহায়ক কর প্রস্তাব। অন্য আলোচকরাও বলেন, সামষ্টিক অর্থনীতি স্থিতিশীলতা বজায় ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করার জন্য নবায়নযোগ্য শক্তির বিকাশ আবশ্যক হয়ে গেছে। এজন্য রাজস্ব নীতিতে প্রয়োজনীয় সংস্কারের কথা বলেছেন তারা। বুক চেতিয়ে না দাঁড়াতো যে ঝড়টি এখন বয়ে যাচ্ছে এবং এটা স্তিমিত হয়ে গেল, এটা সম্ভব ছিল না। পুরো হিটটা সুন্দরবন নিয়েছে। সেই অর্থে সুন্দরবন আমাদের একটি প্রাকৃতিক অবকাঠামো। এই প্রাকৃতিক অবকাঠামোকে রক্ষা করা, এর জন্য আমাদের সব ধরনের বিনিয়োগ করা, এটি আমাদের জাতীয় বাজেটের অন্যতম লক্ষ্য হওয়া উচিত। এবার অন্যান্য সংবাদ। বিদ্রোহী কবির জন্মবার্ষিকী উপলক্ষে পশ্চিমবঙ্গের আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এতে একক সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা। নজরুলের জন্মস্থান চুরুলিয়ায় ফেরদৌস আরার গানের সাক্ষী থাকল ভারত বাংলাদেশের অগণিত নজরুল প্রেমী। শাহ এম হোসেনের রিপোর্টে বিস্তারিত। আসানসোল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে বাংলাদেশ থেকে আগত নজরুল সঙ্গীতের নজরুল কুইন ফেরদৌস আরা অংশ নেন ১২৫তম নজরুল জয়ন্তীতে। পশ্চিম বর্ধমান আসানসোলের চুরুলিয়ায় কাজী নজরুল ইসলামের জন্মস্থানে এই মেলার আয়োজন করা হয়। মনোমুগ্ধকর গান, দর্শকের একের পর এক গানের অনুরোধে শিল্পী অভিভূত দর্শক নজরুলের গানের প্রতি ভালোবাসা দেখে নজরুলকে নিয়ে এত বড় মেলা আমি এর আগে আর আসতে পারিনি। অনেকবার হয়েছে, তবে এবার ছিল অনেক অসাধারণ। সেই মেলাতে এতক্ষণ গান গিয়েছে এবং শুধু গান নয়, সেই সাথে যে শ্রোতা মেলা বসেছিল, এটা দেখার মতো। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে চুরুলিয়াবাসীকে নজরুল কুইন ফেরদৌস আরা প্রমাণ করে দিলেন বাংলা ভাষাভাষীর কাছে নজরুলের গানের ভাণ্ডার কত অপরিসীম। নজরুল সকল বাঙালির হৃদয়ে বেঁচে থাকবেন তার কীর্তির মধ্য দিয়ে। কাজী নজরুল ইসলামের গানের ভাণ্ডার কত অপরিসীম। কাজী নজরুল ইসলাম বেঁচে থাকবেন বাংলা ভাষাভাষীদের কাছে আজীবন তার কীর্তির মধ্য দিয়ে। পশ্চিম বর্ধমানের চুরুলিয়া থেকে শাহ এম হোসেন, চ্যানেল আই, ভারত। এবার আই স্পোর্টস। লাভির কাছে মূল সংবাদে ধন্যবাদ শান। খেলাধুলার সবশেষ তথ্য আমাদের জানিয়ে দেওয়ার জন্য। বাজার দর বাড়তি থাকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে প্রেস ব্রিফিং ছেড়ে বেরিয়ে যান সরকারের ৩ মন্ত্রী। সোমবার দুপুরে সচিবালয়ে এই ঘটনা ঘটে। এর আগে কৃষিমন্ত্রী আব্দুস শহীদ দাবি করেছিলেন, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকায় মানুষ রাস্তায় মিছিল মিটিং করছে না। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে সোমবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের সামনে সরকারের ৩ মন্ত্রী। সেখানে বাজার পরিস্থিতি সম্পর্কে জানতে চান সাংবাদিকরা। আপনি যেটা বললেন যে সহনীয় মূল্য রয়েছে, আজকে কাঁচামরিচ বা পেঁয়াজ আজকের দরে যেটা আপনারা সবাই জানেন যে যেহেতু তিনজন এই তিনজন আপনি খান করে বাজার মূল্যের সাথে আমি তো একটা হইতে পারি না, ওটা খেয়ে রাখি। প্রশ্ন ছিল বাজারে সরকার নির্ধারিত দামের প্রতিফলন না থাকার বিষয়েও। তারপরে কত হাত বদলায় বাজারে আসতে এইটা হিসাবে রাখি। ওনারা বাজার করেন না, আমরাও তো করি। সাংবাদিকদের প্রশ্নের মধ্যেই বেরিয়ে যান খাদ্যমন্ত্রী ও বাণিজ্য প্রতিমন্ত্রী। যারা দাম বাড়ান তাদের এ বিষয়ে প্রশ্ন করার পরামর্শ দিয়ে বেরিয়ে যান কৃষিমন্ত্রীও। আপনারা তো চলে যাচ্ছেন, বাট যৌক্তিক মূল্য তো আপনারা মানতেই রাজি হলেন না। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। প্রিয় দর্শক, বিরতির পর চ্যানেল আই সংবাদে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। চলুন জেনে নেই পরবর্তী আয়োজনগুলো। এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিধসের ঘটনায় প্রাণ হারিয়েছে ২,০০০-এরও বেশি মানুষ। জাতিসংঘকে এক চিঠিতে এমন তথ্যই জানিয়েছে দেশটি। বৃহস্পতিবার দিবাগত রাতে পাপুয়া নিউগিনির এঙ্গা প্রদেশে যে ভূমিধস হয়েছে তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রদেশের ৬টিরও বেশি গ্রাম। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাউকালাম নামের একটি গ্রাম। ভূমিধসে গ্রামটি প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। গভীর রাতে সবাই ঘুমিয়ে থাকায় দুর্যোগের সময় অধিকাংশ মানুষই বাড়ি থেকে বের হতে পারেননি। দেশটির দুর্যোগ মোকাবেলা অধিদপ্তর জানিয়েছে ভূমিধসের কারণে ভবন, ফসল এবং বাগানের বড় ধরনের ক্ষতি হয়েছে। এতে দেশের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়েছে। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। ভারতীয় সঙ্গীতশিল্পী অনুপ জালোটার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌসারা। আসানসোলের একটি হোটেলে তারা কুশল বিনিময় করেন এবং আলাপচারিতে বেশ কিছু সময় কাটান বরেণ্য দুই সঙ্গীত শিল্পী। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের খেলিছ এ বিশ্বলয়ে গানে কণ্ঠ মেলান দুই বাংলার দুই গুণী শিল্পী। আমি তো ধরে ফেললাম, একটু করুন। খেলিছ মাশাআল্লাহ বিরাট শিশু সুখে দুঃখে অবিকাশ হাসিছ খেলিছ তুমি আপন শোনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এবার পূবালী ব্যাংক কৃষি সংবাদ। গত 2 দশকে দেশে আমের উৎপাদন ও চাহিদা কয়েক গুণ বেড়েছে বলে জানিয়েছেন গবেষকরা। জাতীয় প্রেস ক্লাবে দেশে আম উৎপাদন সমস্যা ও সম্ভাবনা নিয়ে জাতীয় সেমিনারে জানানো হয়, গত 6 বছরেই আমের উৎপাদন 23 লাখ মেট্রিক টন থেকে বেড়ে 27 লাখ মেট্রিক টন হয়েছে। গত 7 বছরে বিদেশে রপ্তানি করা আমের পরিমাণ 309 মেট্রিক টন থেকে বেড়ে হয়েছে 3100 মেট্রিক টন। দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানির জন্য পাইকারি ও বিমানবন্দরে হিমাগার ও কার্গো বিমানের সংখ্যা বাড়ানো, প্যাকেজিং, পরিবহন ব্যবস্থা, চাষিদের প্রশিক্ষণ দেওয়া এবং আম গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা সহ কিছু সুপারিশ তুলে ধরা হয়। বক্তৃতা করেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ডক্টর শেখ মোহাম্মদ বখতিয়ার, আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মুখলেসুর রহমান এবং অন্যরা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন অধ্যাপক ডক্টর গোলাম রাব্বানী। এবার প্রকৃতি সংবাদ।
পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জের শাহজাদপুরে শুরু হয়েছে যমুনার তীব্র ভাঙন। কয়েকদিনের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে বসত ভিটা সহ বিস্তীর্ণ ফসলি জমি। আতঙ্কে অনেকেই অন্যত্র সরিয়ে নিচ্ছেন ঘরবাড়ি। ভাঙনের জন্য ঠিকাদারের গাফিলতিকে দায়ী করছেন ভুক্তভোগীরা। আর ভাঙন রোধে কাজ চলছে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছি বিরতি এবং বিরতির পর জানিয়ে ফিরছি। মাশরুম চাষ সম্প্রসারণের ফিরে এলাম আরো একবার। চলুন জেনে নেওয়া যাক পরবর্তী আয়োজনগুলো। মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প এবং কুকিং অ্যাসোসিয়েশনের আয়োজনে মাশরুম প্রকল্প কর্মশালা হয়েছে। বাংলাদেশের সবার খাদ্য তালিকায় মাশরুম থাকার প্রয়োজন বলে মনে করেন বক্তারা। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। মাশরুম ছত্রাক জাতীয় উদ্ভিদ, একই সঙ্গে এটি অত্যন্ত স্বাস্থ্যকর খাবার। প্রায় 4000 প্রজাতির মাশরুম এখন পর্যন্ত পাওয়া গেছে। অর্গানিক বা নিজেদের চাষ করা বাটন মাশরুম, ওয়েস্টার মাশরুম, পোর্টেবেলো মাশরুম এগুলো বেশ জনপ্রিয়। রাজধানীতে মাশরুম দিয়ে খাবার তৈরি করা নিয়ে এক কর্মশালা হয়। অনুষ্ঠানে মাশরুম দিয়ে 30 পদের খাবার পরিবেশন করেন কুকিং অ্যাসোসিয়েশন। মাশরুমটা খুবই উপকারী। আমরা ভাগ দিয়ে যাতে একটা গরিবও করতে পারে, যার অবস্থাপন্ন সেও করতে পারে, সেই জন্য আমরা ওই ধরনের রেসিপি প্রায় 30টা মতো করে নিয়ে এসেছি। বাংলাদেশে মাশরুম একটি সম্ভাবনাময় ফসল বলে মনে করেন প্রকল্প পরিচালক। এটা একটা আদর্শ খাবার এবং সব বয়সের লোকের জন্যই আদর্শ খাবার। তো এই জন্যই আমাদের আজকের এই আয়োজন। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে সকল জনসাধারণের খাবার তালিকায় মাশরুম পৌঁছে যাক, ভোক্তা তৈরি হোক, এটাই আমাদের প্রত্যাশা। মাশরুম দিয়ে কত রকমের মজাদার খাবার রান্না করা যায় তা বাংলাদেশে মানুষের কাছে তুলে ধরাই একমাত্র লক্ষ্য বলে মনে করেন কুকিং অ্যাসোসিয়েশনের সভাপতি। মাশরুম চাষ হচ্ছে বাংলাদেশে অনেক দিন ধরে এবং আমি রান্না করছি টিভিতে 30 বছর ধরে। 30 বছর আগে মানুষ মাশরুম সম্পর্কে জানতও না, তেমন রান্নাও করতো না। কিন্তু আমরা চাচ্ছি যে এই প্রকল্পের সাথে থেকে কুকিং অ্যাসোসিয়েশন আমাদের 60 জনের উপরে মেম্বার আছে। আমরা সবাই চাচ্ছি যে ওনাদের সঙ্গে আমরা কাজ করব। যেহেতু আমরা সবাই রান্না করি, আমরা নানা ধরনের খাবার রান্না করে বাংলাদেশের মানুষকে মাশরুম দিয়ে যে কত মজাদার খাবার রান্না করা যায় সেগুলো তাদের শেখানোর চেষ্টা করব। বিশ্বের উন্নত দেশগুলোতে মাশরুম প্রতিদিনের স্বাভাবিক খাবারে ব্যবহার করা হয়। পুষ্টিগুণে ভরা মাশরুমকে বাংলাদেশে জনপ্রিয় করার জন্য নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে কুকিং অ্যাসোসিয়েশন। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পথে টেকসই নগরায়ণ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে 8ম আরবান ডায়ালগ 2024। এই উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আয়োজকরা। সংলাপটি যৌথভাবে আয়োজন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ এবং 20টি আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থার কনজোর্টিয়াম আরবান INGO ফোরাম। দিনব্যাপী এই সংলাপে 3টি সমান্তরাল অধিবেশন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি থাকবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলাম এবং সমাপনী পর্বে প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এবং বিশেষ অতিথি সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য সচিব ডক্টর মোহাম্মদ কাউসার আহমেদ উপস্থিত থাকবেন। বাংলাদেশের উপকূলীয় এলাকার 5 বছরের নিচের শিশুদের পুষ্টি, পানি, স্যানিটেশন ও হাইজিন অবস্থার উন্নতির জন্য স্থানীয় উদ্যোক্তাদের ভূমিকা শীর্ষক গবেষণার ফল উপস্থাপন করা হয়েছে। সে সময় সব স্টেক হোল্ডাররা উপস্থিত ছিলেন। দ্য ডেইলি স্টারের কনফারেন্স রুমে অনুষ্ঠানের রাইট টু গ্রো প্রকল্পের সংক্ষিপ্তসার উপস্থাপন করেন ইকবাল আজাদ। গবেষণা ফলাফল উপস্থাপন করেন ডক্টর মোহাম্মদ ইয়াকুব। হাঙ্গার প্রজেক্টের বাংলাদেশি শাখার পরিচালক ও বৈশ্বিক সহ সভাপতি ডক্টর বদিউল আলম মজুমদার আলোচনায় অংশ নেন। সময় হলো আরো একটি বিরতির এবং বিরতির পর যা থাকছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। চলুন জেনে নিই পরবর্তী আয়োজনগুলো। মধুমাস জ্যৈষ্ঠের গরমে কদর বেড়েছে রসালো ফল লিচুর।
এবার ফলন ভালো হওয়ার পাশাপাশি চড়া দাম পেয়ে খুশি চাষিরা। তবে দাম বেশি হওয়ায় অসন্তুষ্ট ক্রেতারা। সপ্তাহের শেষ দিকে পুরোদমে বাজার জমে উঠলে লিচুর দাম কমার কথা বললেন ব্যবসায়ীরা। সাদি মাহমুদ জানাচ্ছেন। টকটকে লাল আর অম্লমধুর স্বাদের গ্রীষ্মকালীন রসালো ফল লিচু। গ্রাম কি শহর, ছোট বড় সবার কাছে প্রিয় এই ফল। বাজারে এখন মৌসুমি ফল লিচুর চাহিদা তুঙ্গে। রীতিমতো হাক ডাক দিয়ে রাজধানীর বাজারগুলোতে লিচু বিক্রি করছেন ব্যবসায়ীরা। তবে লিচুর দাম নিয়ে প্রায়ই ক্রেতা বিক্রেতার কথার লড়াই চলে রাজধানীর বাজারগুলোতে। আর যাই হোক 3400 টাকার মাল 3400 টাকা, 2800 টাকার মাল 2800 টাকা, 1200 টাকাটা 1200 টাকা। পাবনা, রাজশাহী ও দিনাজপুর থেকে রাজধানীতে প্রতিদিনই আসছে বাহারি লিচু। লিচুর রং যত বেশি লাল, ক্রেতাদের আকর্ষণও ততই বেশি। সিন্ডিকেটের মূল্য হচ্ছে খুচরা আলাদা, আড়তদার না, বাগান না। 100তে জীবনে 100 লিচু হয় না, 100 তো হয় 90 মানে 90টা 85টা, ঠিক আছে। ওই লিচুগুলো আমাদের পূরণ করে দেওয়া লাগে। মাল কিন্তু দামও বেশি পাইছে, আল্লাহ দিলে ব্যবহারে যা 350 হইতে 400 খুচরা বিক্রি। রোদের কারণে মাল কিছু মোকামে নষ্ট হয়েছে, যার কারণে মাল যাই আসে মাল কম দামে বিক্রি হবে না। দাম আমরা একটু বেশি করেই কিনছি, আমাদের কিনা পড়ছে এটা আপনার 270 টাকা করে, মানে আপনার প্রতি শ। 500 টাকার লেচু 350 টাকা বিক্রি করতেছি। আকাশের অবস্থা ভালো না, এই কারণে বিক্রি করতেছি, বিক্রি করে চলে যাবো। হয়তো ভালোটা আপনার কয়দিন পরে আসবে, এখন বাজারে যা আছে তাই পাবলিক নিয়ে খাইতেছে, আমরা বিক্রি করতেছি। বাজারে প্রচুর লিচুর সরবরাহ থাকলেও দাম বেশির অভিযোগ ক্রেতাদের। একদম ভালো কোয়ালিটিরটা 250 থেকে 300-র মধ্যে থাকে। আই থিঙ্ক ইটস ফাইন। এখনো তো পুরা লেচু আসে নাই, সেই তুলনায় হালকা একটু বেশি এখন বর্তমানে দাম। এখন ওরা মানে বোম্বাই যেহেতু রাজশাহীটা বলতেছে 300 টাকা, আমি তো 250 টাকা বললাম, দিচ্ছে না। লিচুর অঞ্চল খ্যাত পাবনা, রাজশাহী, দিনাজপুরে বাগানে বাগানে শোভা পাচ্ছে মধুমাসের রসালো এই ফল। বাগান মালিকরা জানিয়েছেন কয়েক বছরের মধ্যে এবার লিচুর বেশি ফলন হয়েছে। সপ্তাহের ব্যবধানে তাই লিচুর দাম কমার কথা বলছেন ব্যবসায়ীরা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। কানাডায় 1963 সাল থেকে যাত্রা শুরু করে ক্যালগেরি ম্যারাথন দৌড়, যা বর্তমানে কানাডার দীর্ঘতম এবং অন্যতম জনপ্রিয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। 26 মে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রায় 10,000 প্রতিযোগী অংশগ্রহণ করে। এবারের ম্যারাথন প্রতিযোগিতায় ক্যালগেরিতে বসবাসরত প্রবাসীদের জন্য একটু ভিন্ন অভিজ্ঞতা ছিল। আলট্রা ম্যারাথন অর্থাৎ 60 কিলোমিটার ক্যাটাগরিতে অল্প কয়েকজন অংশগ্রহণ করে। এর মধ্যে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশি নাট্য ব্যক্তিত্ব জাহিদ হক অংশগ্রহণ করেন। তিনি জানিয়েছেন, প্রথমবারের মতো আলট্রা ম্যারাথনে অংশগ্রহণ করে এক অন্যরকম অনুভূতির সাক্ষী হয়েছেন তিনি। রাজধানীতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হলো স্বপ্ন 2 অ্যাপস। সন্ধ্যায় রাজধানীর গুলশানের অল কমিউনিটি ক্লাবে লেজার শোর মাধ্যমে প্রতিষ্ঠানটির লোগো উন্মোচন করা হয়। সে সময় ছিলেন স্বপ্ন ট্যুরের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুদুর রশিদ, প্রধান নির্বাহী কর্মকর্তা MN জামান সহ বিশিষ্টজনেরা। আয়োজকরা জানান, এই অ্যাপস ব্যবহারকারীরা পাবেন সুলভ মূল্যে এয়ার টিকিট, অটো ইস্যু, রি ইস্যু, তারিখ পরিবর্তন ও তাৎক্ষণিক রিফান্ড সুবিধা। অনুষ্ঠানে ভিডিও প্রদর্শনের মাধ্যমে অ্যাপসটির কার্যকারিতা ব্যাখ্যা করেন বক্তারা। আয়োজনে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার খেলার খবর।